বানান শিখতে হয় কেন? কেন বানান শিখবো? ভাইয়া স্যার, বানান আসলে শিখার মেইন পারপোজ হচ্ছে আমরা যদি বানানটা ঠিক মতো না শিখি তাহলে সেটা ঠিক মতো খাতায় লিখতে পারবো না, বা একটা বানান ভুল লিখবো, মানে উচ্চারণ সুন্দর মতো হবে না, বানানটা ভুলও হবে। এটা হয়তো হতে পারে স্যার। গুড। এই তো বানান আমরা শিখি কেন? কারণ আমরা বানানটাকে শিখে ভাষার ব্যবহারটাকে শুদ্ধ করতে চাই। আমরা যে ভাষা ব্যবহারকারী পৃথিবীতে, আমাদের নাম হচ্ছে আমরা বাংলা ভাষী। আমরা বাংলা ভাষায় কথা বলি, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে বাঙালি বলে। বাংলা ভাষাটা ছিল বলেই তো আমাদের নাম বাঙালি হয়েছে। ইংরেজি ভাষাটা আছে বলেই তো ইংরেজ নাম হয়েছে, তাই না? ইংলিশম্যানকে আমরা কি বলি? ইংরেজ বলি না, কারণ তারা ইংরেজিতে কথা বলে। আমরা বাংলায় কথা বলি বলে আমাদের নাম হচ্ছে বাঙালি। এখন এই ভাষার ব্যবহারকারী হিসেবে আমার, তোমার, আমার বাবার, তোমার বাবার, আমার মার, তোমার মার, আমার ভাইয়ের, তোমার ভাইয়ের, আমার বোনের, তোমার বোনের, প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে ভাষাটাকে পরিশুদ্ধ করে বিশুদ্ধভাবে ব্যবহার করা। এটা হচ্ছে আমাদের নৈতিক পবিত্র দায়িত্ব। কিন্তু তুমি যেহেতু ভাষার ব্যবহারকারী, তোমাকে এই দায়িত্বটা পালন করতে হবে। তুমি যখনই এই দায়িত্ব পালন করবে না, তখনই তুমি ভুল পথে পরিচালিত হবে। তোমার ভাষার ব্যবহার যদি ঠিক না থাকে, তুমি যার সঙ্গে যা বলা দরকার তার সঙ্গে যদি তা না বলে অন্য একটা বলো, তার সঙ্গে তোমার সম্পর্কটাকে ঠিক থাকবে? না স্যার। তুমি তোমার মায়ের সঙ্গে গিয়ে যদি ইংরেজি বলা শুরু করো, আর তুমি তোমার মায়ের সঙ্গে যদি স্মার্ট ভাষায় কথা বলা শুরু করো, তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্কটাই থাকবে না, নষ্ট হয়ে যাবে। তোমার মায়ের সঙ্গে তোমার আঞ্চলিক ভাষাতেই কথা বলতে হবে। তুমি যেই এলাকার, তুমি ব্রাহ্মণবাড়িয়ার, কুমিল্লার, নরসিংদী, না ফরিদপুরের, মাগুরার, না নড়াইলের, সাতক্ষীরার, না পঞ্চগড়ের, হ্যাঁ, সিলেটের, না কামাবিলের, নাকি চট্টগ্রামের, রাঙামাটির, যে এলাকায় তুমি জন্মগ্রহণ করেছো সেই এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে। বাংলা ভাষার অনেকগুলো আঞ্চলিক ভাষা আছে, যেগুলোকে আমরা বলি উপভাষা। এই কথাগুলো শুনেছো না? বাংলা ভাষায় যে অনেকগুলো উপভাষা আছে সেটা তো জানো? জি স্যার। উপভাষা কোনগুলো? বিভিন্ন অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, সেগুলোই হচ্ছে এক একটা উপভাষা, যেটাকে ইংরেজিতে বলে ডায়ালেক্ট। এই উপভাষা বা আঞ্চলিক ভাষাগুলো তো থাকবেই ভাষার ক্ষেত্রে। এবং তুমি যখন তোমার মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে তোমার ঘরের মধ্যে কথা বলছো, তখন কি তুমি আঞ্চলিক ভাষায় কথা বলছো, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সেই ভাষাটা নিয়ে তুমি যদি রাস্তায় যাও, রাস্তায় তোমার অনেক অনেক অন্য ভাষার লোক আছে, অন্য অঞ্চলের মানুষ আছে, সেখানে গিয়ে তো তুমি তোমার অঞ্চলের ভাষায় কথা বলতে হবে না। তখন তুমি নিজেকে একটা পরিবর্তনের মধ্যে নিয়ে আসো। তুমি রিক্সাওয়ালার সঙ্গে যে ভাষায় কথা বলো সেটা আরেক রকম, তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে কথা বলো সেটা আরেক রকম, তুমি যখন তোমার মানে টিচারের সঙ্গে কথা বলো সেটা আরেক রকম, বা তুমি যখন কোনো মিডিয়াতে বক্তব্য দিতে যাচ্ছ, উপস্থাপনা করতে যাচ্ছ, তখন তোমার ভাষাটা আরেক রকম। প্রত্যেকবারই তো তুমি তোমাকে চেঞ্জ করছো, করছো না? জি স্যার, কি পরিস্থিতি বুঝে চেঞ্জ করছে। পরিস্থিতি বুঝে তুমি তোমার ভাষাটা চেঞ্জ করছো, তার মানে কি? ভাষা সম্পর্কে তোমার এই সচেতনতাটা থাকতেই হবে। ভাষার বিষয়ে তোমার এই মনোযোগটা থাকতেই হবে। এই মনোযোগ দেওয়াটাই হচ্ছে তোমার ভাষা সুন্দর করার ক্ষেত্রে প্রাথমিক বুনিয়াদ। তুমি যদি সচেতন ভাষা ব্যবহারকারী হও, তুমি সবসময় সচেতন থাকবা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে। তুমি লেখার সময় বানান খেয়াল করবা, বলার সময় উচ্চারণ খেয়াল করবা, এই দুইটা জিনিস তুমি ভুলবাই না। আমি ধরো 24 বছর 25 বছর পড়াশোনা করেছি। 6 বছর বয়স থেকে ক্লাস 1-এ গিয়ে ভর্তি হলাম, তারপর ধরো ইউনিভার্সিটি পাস করে বেরোতে বেরোতে আমার বয়স 24-25 বছর হয়ে গেল, অনার্স মাস্টার্স করে বেরোতে বেরোতে। তো 25 বছর পড়াশোনা করলাম এবং বাংলা ভাষা সাহিত্যে মাস্টার্স করলাম, অনার্স মাস্টার্স করলাম, ভালো রেজাল্ট করলাম, ফার্স্ট ক্লাস পেলাম, সব ঠিক আছে। তারপরে 26 বছর আমি বাংলা পড়াচ্ছি। জাস্ট খেয়াল করার চেষ্টা করো আমি কি বলি। আমার বয়স 50 পার হয়ে 51 হয়ে গেল। আমি কি করছি? এখনো কিন্তু কথা বলার সময় সচেতন থাকার চেষ্টা করছি যে আমার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, আমার উচ্চারণের মধ্যে ময়মনসিংহের, বৃহত্তর ময়মনসিংহের, জামালপুরের, টাঙ্গাইলের কোনো উচ্চারণ চলে আসছে কিনা। আমি এখনো কিন্তু খেয়াল করি, এখনো আমি সচেতন থাকি। আমি যখন লিখি এখনো বানানটা খেয়াল করি আমি ঠিক বানান লিখলাম কিনা। কারণ এটা হচ্ছে আমার একটা নৈতিক এবং পবিত্র দায়িত্ব ভাষা ব্যবহারকারী হিসাবে। আমি বাংলা ভাষায় একজন জন্মগ্রহণকারী একজন মানুষ, যার পরিচয় পৃথিবীতে বাঙালি হিসাবে, যার প্রধান ভাষা হচ্ছে, মাতৃভাষা হচ্ছে বাংলা। সুতরাং সেই বাংলা যখন আমি ব্যবহার করব, সেই ব্যবহার করাটা আমার যেন বিশুদ্ধ হয়, নির্ভুল হয়, খাঁটি হয়, শুদ্ধ হয়। আমি যখন লিখবো বানান ঠিক থাকবে, আমি যখন বলবো উচ্চারণ ঠিক থাকবে।
এই জন্য বানান এবং উচ্চারণ নিয়ে আমার সচেতনতার কোনো ঘাটতি থাকলে চলবে না। ঘাটতি থাকলে চলবে না স্যার। তো আমার সঙ্গে যখন তোমরা কথা বলছো, তোমরা নিশ্চয়ই তোমার গ্রামচলিক ভাষায় কথা বলছো না, তার মানে কি তুমি সচেতন হয়েই কথা বলছো। এই সচেতন হওয়াটা খুব জরুরি। ভাষা ব্যবহার করার জন্য এই সচেতন হওয়াটা খুব জরুরি। দেখো, আমরা বাংলা ভাষা নিয়ে কবে থেকে বেশি সচেতন হলাম? আমি এখানে লিখেছি, তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা? জি স্যার। পড়তে পারছো? জি স্যার, পড়তে পারছি। প্রথমে কি, রবীন্দ্রনাথ ঠাকুর, এই ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর লিখেছি দেখো গীতাঞ্জলি, তারপর লিখেছি নোবেল পুরস্কার। এই ভদ্রলোক গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেলেন কবে? কবে? স্যার 1913। 1913 সালে। এই যে আমি লিখে রেখেছি এখানে ডান পাশে। 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে যাওয়ার পর বাংলা কবিতা এবং সাহিত্যের একটা বিশ্বায়ন হলো, গ্লোবালাইজেশন আমরা যেটা বলি। আজকালকার যুগে গ্লোবালাইজেশন তো আমরা সবাই বুঝি, বুঝি না? গ্লোবালাইজেশন বোঝো? বোঝার কথা তো। বিশ্বায়ন বুঝি না জি আমরা? স্যার, বুঝছেন? আমরা জি স্যার। প্রত্যেকেই বুঝি। হ্যাঁ, বিশ্বায়ন না বুঝলে কি বুঝি আমরা? প্রথমে যে জিনিসটা বুঝি সেটা হলো বিশ্বায়ন। তো বাংলা ভাষা একটা আটপৌরে ভাষা, তৃতীয় বিশ্বের গরিব একটা দেশের ভাষা, ভারতবর্ষে একটা কি বলে দরিদ্র জনগোষ্ঠীর ভাষা। যারা বাংলায় কথা বলে, তারা বাংলায় লেখালেখি করে, সাহিত্য চর্চা করে, শিল্প চর্চা করে। এটা পৃথিবীর মানুষ ওইভাবে সেভাবে জানতো না, জানার কথাও না। কিন্তু দুর্ঘটনা ঘটালেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তিনি যখন নোবেল প্রাইজটা পেয়ে গেলেন 1913 সালে, নোবেল প্রাইজ পাওয়ার মানে কি? যখন কোনো দেশের কোনো ভাষার কোনো সাহিত্যিক বা কোনো বিজ্ঞানী একটা নোবেল প্রাইজ পেয়ে যান, ধরো পদার্থে নোবেল প্রাইজ পেয়েছেন এবার নিকারাগুয়ার এক ভদ্রলোক, সাপোজ নিকারাগুয়া, তুমি কিন্তু নিকারাগুয়া দেশ সম্পর্কে ওই বছর জানতে শুরু করবে। তোমার কিন্তু কৌতূহল তৈরি হবে, নিকারাগুয়ার এই এই পদার্থবিজ্ঞানী নোবেল প্রাইজ পেলেন, কি বিষয়ে পেলেন তিনি, দেখি তুমি কিন্তু তখন স্টাডি করতে শুরু করবা। কারণ তিনি এ বছরের জন্য সেরা পদার্থবিজ্ঞানী। নোবেল প্রাইজ পেয়েছেন মানে তিনি হচ্ছেন এখনকার মতো এই মুহূর্তে তিনি বিশ্ব সেরা একজন পদার্থবিজ্ঞানী। এই মুহূর্তে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন মানে এই মুহূর্তে রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব সেরা কবি। তিনি কোন ভাষার কবি? বাংলা ভাষার কবি। কি লিখেছেন? গীতাঞ্জলি। বাপরে বাপ, বাংলা ভাষায় গীতাঞ্জলি নামক একটা কাব্যগ্রন্থ লিখে তিনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন। বাংলা ভাষা বিশ্ব সেরা হয়ে গেল। কি আছে বাংলা ভাষার মধ্যে? বাংলা ভাষাটা কি রকম? ফলে ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে সারা পৃথিবীর দৃষ্টি কিন্তু পড়লো বাংলা ভাষার উপরে। এর আগে কে বাংলায় কি লেখে, কি সমাচার, ইউরোপে, আমেরিকায়, ল্যাটিন আমেরিকায় বসে কে দেখতে গেছে এই সমস্ত? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। নোবেল প্রাইজটা পেয়ে তাহলে কি একটা দুর্ঘটনা ঘটালেন না রবীন্দ্রনাথ? স্যার আমাদের জন্য তো সৌভাগ্য। হ্যাঁ, দুর্ঘটনা বলছি, ব্যঙ্গ করে বলছি, দুর্ঘটনা এটা একটা সুঘটনা। এই নোবেল প্রাইজটা পাওয়ার ফলেই সারা পৃথিবীর দৃষ্টি পড়লো আমাদের দিকে। সবাই চিন্তা করলো বাংলা ভাষাও তাহলে একটা আছে, যে ভাষাটা এই মুহূর্তে সেরা ভাষা। সেরা ভাষার সেরা কবি না হলে তো তিনি নোবেল প্রাইজ পান নাই। তাহলে ভাষাটা দেখতে হয়। এই যে বিশ্বের দৃষ্টি আমাদের দিকে পড়লো, আমরাও কিন্তু চিন্তায় পড়ে গেলাম, তাহলে বাংলা ভাষাটাকে ঠিক করতে হয়। বাংলা ভাষাটাকে যেমন তেমন ভাবে তো আর ব্যবহার করা যাবে না, এটাকে ঠিক করে ফেলতে হবে। ঠিক করে ফেলতে হলে কি করতে হবে? বানানের, স্যার ভাষার উচ্চারণের, সংস্কার করতে হবে। হ্যাঁ, যে ভেজাল গুলো আছে সেই ভেজাল গুলো ঠিক করে ফেলতে হবে। যখনই আমাদের ভাষার উপরে সারা পৃথিবী নজর পড়েছে, আমাদের ভাষাটাকে তো আর যেন তেন ভাবে আর রেখে দিলে চলবে না। আমার বর্ণমালা গুলোকে ঠিক করতে হবে। আমরা এক সময় বর্ণমালার মধ্যে ওই যে রি লি একটা পেয়েছিলাম, সেই লি তো এখন নাই। স্বরবর্ণে একটা ধ্বনি ছিল না, একটা বর্ণ ছিল না, লি নয়ের মতো, দেখেছো? জি স্যার, ছিল। ছিল, এখন নাই। এটাকে সংস্কার করে ফেলে দেওয়া হয়েছে, এখন আর আমরা ব্যবহার করি না। হ্রস্ব রি, রির পরে এটা ছিল, ওটা আমরা আর ব্যবহার করি না। লিটন লেখা যেত, লিটন লিখলে, নয় লিখে টন লিখলে মনে হতো 9 টন, লিটন তো আর হতো না। ফলে এই বিভ্রান্তিগুলো আমরা বানান থেকে মানে বর্ণমালা থেকে সেরে ফেলেছি। তো বাংলা ভাষার বিশ্বায়ন যখন হয়ে গেল, বাংলা ভাষার মান এবং আদর্শ নিয়ে তখন আমাদের একটা ভাবনা ভাবতে হলো। বানানে,
বর্ণমালায় লিপিতে যে ভেজালগুলো ছিল সেই ভেজালগুলো ঠিক করে ফেলতে হবে। তোমরা শুনলে অবাক হবে, রবীন্দ্রনাথের মতো লোক নোবেল প্রাইজ পেয়ে গেছেন, কিন্তু তিনি নিজেই একবার পাখি বানান লিখেছেন রস্বইকার দিয়ে, একবার লিখেছেন দীর্ঘইকার দিয়ে। তিনি বানান নিয়ে খেয়ালই করেন নাই, সচেতন ছিলেন না। বাড়ি বানান কখনো দীর্ঘইকার কখনো রস্বইকার, গাড়ি লিখেছেন দীর্ঘইকার আবার গাড়ি লিখেছেন রস্বইকার, তাতে কোনো সমস্যা হয় নাই। রবীন্দ্রনাথ যেই পাখি বানান রস্বইকার দিয়ে লিখেছেন সেই পাখিও আকাশে উড়েছে, যেটা দীর্ঘইকার দিয়ে লিখেছেন সেটাও আকাশে উড়েছে। আকাশে ওড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। রবীন্দ্রনাথের সব পাখি আকাশে ওড়ে, রবীন্দ্রনাথের সব বাড়িতেই থাকা গেছে, রবীন্দ্রনাথের সব গাড়িতেই রাস্তায় চলেছে এবং সব গাড়িতেই চড়া গেছে। কিন্তু ভাষার ক্ষেত্রে তো একটা স্ট্যান্ডার্ড, একটা নিয়ম থাকতে হবে। কিন্তু ইচ্ছা করলে 2-3 রকমের বানান লিখতে পারো না, পারো? না স্যার, কখনোই না। কারণ তুমি 2-3 রকমের বানান শুনেছো বলে তুমি জানো, কিন্তু তোমাকে যদি তোমার সন্তান জিজ্ঞেস করে যে বাবা এটা রস্বইকার দিয়ে লিখবো না দীর্ঘিকার দিয়ে লিখবো, তখন তুমি কি উত্তর দিবা? তুমি লিখবা, বলবা যে দুইটাই লেখো। দুইটাই তো হতে পারে না, যে কোনো একটা হবে, একটা হতে হবে। এই সংস্কারের চিন্তাটা তখন আসলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে ভাবতে 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 নানান রকমের পক্ষ বিপক্ষ, দলাদলি, গ্রুপিং, লবিং, অনেক কিছু হলো। তারপরে 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম একটা কমিটি করলো, যার নাম দিল বানান সংস্কার কমিটি। 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন সর্বময় ক্ষমতার অধিকারী বাংলা ভাষার লিডটা তারা দেয়। যদিও 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে কথা বলতে পারে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তখন নবীন বিশ্ববিদ্যালয় আর কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক পুরনো। ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পড়লো তাদের যে বড় বড় পণ্ডিতরা, বাংলার পণ্ডিত, সংস্কৃত ভাষার পণ্ডিত, তারা মিলে সব গবেষণা শুরু করলেন যে বানানের একটা সংস্কার করতে হবে। সেই সংস্কারের জন্য একটা কমিটি করলো এবং তারা 1936 সালে বাংলা ভাষার প্রথম বানান রীতি বা অর্থোগ্রাফি চালু করলো। এই সন তারিখগুলো তোমাদের মনে রাখতে হবে সারা জীবনের জন্য, বিশেষ পরীক্ষাতেও আসে। তাহলে 1935 সালে কমিটি হলো এবং তারা প্রথম বানান রীতি প্রবর্তন করলো কবে? বাংলা ভাষার প্রথম বানান রীতি কবে প্রবর্তিত হলো? লিখে রেখেছি আমি, স্ক্রিনে দেখা যাচ্ছে। 1936 সালে। 1936। আরো প্রম্পট হবে, আরো ফ্রিকুয়েন্ট হতে হবে। তোমরা তো মানে হেজিটেট ফিল করতে হবে, আমি আর তুমি আছে, এখানে আর কেউ নাই তো। আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে, আমরা কিছু পণ্ডিত এখানে বসছি। তুমি যদি পণ্ডিতই হবা তাহলে আমার ক্লাস করতেছো কেন? তুমি যদি আমার চেয়ে তো বড় পণ্ডিত হবে তাহলে তুমি আমার ক্লাস করারই কথা না। তোমাকে এখন শিখতে হবে, ফলে লজ্জা করলে হবে না, জড়তা থাকলে হবে না, আরো ফ্রিকুয়েন্ট হলে, আরো ভাইব্রেন্ট হতে হবে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা বানান সংস্কার কমিটি করলো 1935 সালে। সেই কমিটি একটা সুপারিশ করে বানান রীতি প্রবর্তন করলো কত সালে বলো? 1936 সালে। 1936 সালে। তাহলে এই বানান রীতিটাই বাংলা ভাষার প্রথম বানান রীতি। এবং খেয়াল করো 1936-এর পরে 46-47 গিয়ে দেশটা ভাগ হয়ে গেল, বাংলা ভাষা দুই টুকরো হয়ে গেল। একটা ভারতবর্ষের এক অংশে পড়ে গেল আর একটা আরেক অংশে, একটা পূর্ববঙ্গ একটা পশ্চিমবঙ্গ। আমরাও বাংলার মালিক, ওরাও বাংলার মালিক, ওরাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি, কিন্তু রাষ্ট্রীয় সরকারি মানে ভাবে কেউ বাংলা ভাষার মালিক না। আমাদের বাংলা ভাষার মালিকানা আসলো 56 সালে, যখন সংবিধান মানে প্রবর্তিত হলো পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। সেই সংবিধানে বাংলাকে ঢুকিয়ে দেওয়া হলো, যে আছে বাংলা ভাষা। তারপরে একক মালিকানা পেলাম আমরা কবে বলো? আমরা বাংলা ভাষার মালিকানা পেলাম কবে এককভাবে বলো? 1971 সালে, যখন আমাদের দেশটা বাংলা ভাষার একটা দেশ হলো। বাংলা ভাষার মানুষরা যখন একটা নিজেদের দেশ তৈরি করলো এবং রাষ্ট্রভাষা বাংলা বলে দিল, 1971 সালে প্রথম আমরা এককভাবে মালিকানা পেলাম। তার মানে এই না যে বাংলা ভাষার সমস্ত মালিকানা আমাদেরই, আর কেউ বাংলা ভাষায় কথা বলবে না, কলকাতার লোকজন বাংলায় কথা বলবে না, পৃথিবীর অন্য ভাষা মানুষ বাংলায় কথা বলবে, তা না। আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলার অংশীদারিত্ব পেয়েছি, মালিকানা পেয়েছি ঠিকই, কিন্তু বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে এই মুহূর্তে কেউ কেউ বলেন 120 কোটি লোক, কেউ বলে আরো বেশি লোক কথা বলেন, 120, 30, 40 কোটি লোক পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষার ব্যবহারকারী সারা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে গেছে, কত মানুষ কথা বলে আমরা আর এখন বলতেই পারবো না। তাহলে এই ভাষাটাকে যদি আমরা ঠিক মতো না করি, না ব্যবহার করি, তাহলে পৃথিবীতে প্রতিদিন যেরকম শত শত ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাংলা ভাষাও কি বিলুপ্ত হয়ে যেত না?
তুমি যদি ব্যবহার না করো বাংলা ভাষা কি বিলুপ্ত হবে না? হ্যাঁ স্যার, বিলুপ্ত হয়ে যেত। আমরা যদি ব্যবহার না করতাম হয়ে যেত, বা এখনো যদি ব্যবহার না করি, আমরা যদি এই যেই হারে হিন্দি বা মানে ইংরেজি ভাষার আগ্রাসনের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা যদি বাংলা চর্চাটা বহাল না রাখি, হ্যাঁ, রাষ্ট্রভাষা হিসাবে মাতৃভাষা হিসেবে চালু না রাখি, আমরা যদি নিত্য এটা কালচার না করি, সংস্কৃতির মধ্যে পরিচয় মানে কি বলে প্রতিদিনকার ব্যবহারিক জীবনে যদি এটা ব্যবহার না করি, তাহলে তো এটা হারিয়ে যাবে, হারিয়ে যেতেই পারে। অনেক উপজাতিদের ভাষা হারিয়ে গেছে, নৃগোষ্ঠীর ভাষা হারিয়ে গেছে এবং প্রতিদিন হারিয়ে যাচ্ছে, কারণ তারা সংস্কার করে নাই, তারা বর্ণমালা প্রবর্তন করতে পারে নাই, ভাষার চর্চাটা করতে পারে নাই। আমাদের দেশে 30-32টা উপজাতি আছে যারা, বা আদিবাসী গোষ্ঠী আছে যারা নিজেদের বর্ণমালা তৈরি করতে পারেনি বলে, নিজেদের ভাষাটাকে চর্চা করতে পারেনি, পাঠ্যপুস্তক প্রণয়ন করতে পারেনি বলে তারা হারিয়ে গেছে। তো আমাদের তো হারিয়ে গেলে চলবে না। আমাদের ভাষা তোমরা জানো, মানে ভাষার দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে পৃথিবীর সেরা 5টা 6টা 7টা ভাষার মধ্যে চলে আসছে আমার বাংলা ভাষা। সুতরাং আমাদেরকে তো খেলা করলে চলবে না। এত ভাষা, এত কোটি কোটি মানুষ কথা বলে, এটাকে ঠিক রাখতেই হবে। সুতরাং বানান ঠিক করতে হবে লেখার সময়, উচ্চারণ ঠিক করতে হবে বলার সময়। তাহলে বানান নিয়ে আমাদের এই যে টেক্সচুয়াল কথাবার্তাগুলো দেখো, বাংলা ভাষী অধিকাংশ মানুষ শুদ্ধ বানান লিখতে জানে না। কি মারাত্মক অপবাদ আমাদের। বলছে বাংলা ভাষী অধিকাংশ মানুষ শুদ্ধ বানান লিখতে জানে না। এই কথাটা কি ভুল না সত্যি? সত্যি। খুবই সত্যি কথা এবং খুবই অপমানের কথা, লজ্জার কথা। এটা থেকে আমাদের বেরোয় আসতে হবে। এমনকি শিক্ষিত বাঙালিদের একটা বড় অংশ ভুল বানান লিখতে অভ্যস্ত। শিক্ষিত হয়েছে, IBM পাস করেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু ভুল বানান লিখে যাচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। সে ওইটাকেই ঠিক মনে করে, তার কোনো সচেতনতা নেই, সে অভ্যস্ত হয়ে গেছে। অশুদ্ধ বানানের প্রধান কারণ শব্দের উচ্চারণে অসতর্কতা, আঞ্চলিক উচ্চারণের প্রভাব ও শব্দের শুদ্ধ উচ্চারণ না জানার কারণে বানান ভুল হয়ে যাবে। তুমি জানো না যে এই শব্দের শুদ্ধ উচ্চারণটা কি, ফলে তুমি উচ্চারণ ভুল করছো। এবং উচ্চারণ ভুল করলে যেটা হয়, আমরা যেটা মুখে উচ্চারণ করি লেখার সময় ওইটারই কিন্তু একটা প্রভাব পড়ে। যে লোকটা উদ্বোধনকে উদ্বোধন বলে, সে দেখবা লিখতে গিয়ে উদ্বোধন লিখে ফেলছে। খেয়াল করেছো কি এই জিনিসটা? উদ্বোধনকে অনেকেই উদ্বোধন লিখে ফেলে। কেন? কারণ তার উচ্চারণেও ভুল হয়। উচ্চারণ ভুল করে বলেই লিখতে গিয়েও ভুল লেখে। এটা কি ভুল কথা বললাম না ঠিক কথা বললাম? কি? হ্যাঁ স্যার, কথাটা ঠিক। আমরা যখন উচ্চারণ ভুল করি, সেই উচ্চারণের প্রভাবটাই তো লেখার সময় পড়ে, ফলে আমাদের লিখতে গিয়েও ভুলটা হয়, বানানটা ভুল হয়ে যায়। এই জন্য উচ্চারণের, শব্দের উচ্চারণে অসতর্ক হলে হবে না, সতর্কতা থাকতে হবে। আঞ্চলিক উচ্চারণের প্রভাব এবং শব্দের শুদ্ধ উচ্চারণ না জানার কারণেও বানান ভুল হয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের সচেতন হবে। এছাড়া বানান ভুলের অন্যান্য কারণের মধ্যে রয়েছে রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, মূর্ধন্য দন্তন্য, বর্গীয় জ অন্তস্থ জ, ত খণ্ডত্ব, মো পুনঃস্বার, এরপর তালিবস্ব দন্তস্ব মূর্ধন্য, সেগুলো তো আছে। র রেপ রফলা, এগুলোর ব্যবহারের ক্ষেত্রেও আমাদের যখন আমরা ভুল জানি, মানে ভুল করি, শুধু ঠিক মতো না জানি, আমাদের বানান ভুল হবে। এই যে সবিশেষ লিখেছি, এই শব্দটা দেখা যাচ্ছে সবিশেষ, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখানে 3টা সই আছে। এরকম একটা কি সাধু স, আর একটা শয়তানের স, আর একটা সারের স। স কয়টা? 3টা। আমরা মজা করে বলি, একটা হচ্ছে সাধুর স, মানে সাধু লিখতে কিন্তু স দিয়ে লিখি, আর একটা শয়তানের স, তাহলে স দিয়ে শয়তান লিখি, আর একটা সারের স, সার লিখতে আমরা মূর্ধন্য স লিখি। এই 3টা সই কিন্তু এই শব্দটার মধ্যে আছে, সবিশেষ। এরকম কিছু শব্দতে আমরা 3টা সই পাবো। তো 3টা সয়ের ব্যবহার জানতে হয়। যদি না জানি তাহলে ভুল হয়ে যাবে। দন্তন্য মূর্ধন্য কোথায় কোথায় আছে সেটা ভুল হয়ে যাবে, জানতে হবে। সুতরাং নত্য বিধান, সত্য বিধান, এগুলোও জানতে হয়। এই অনুসারে খুব কম লোকই লেখালেখি থাকেন। যারা লেখালেখি করেন তারা অনেকেই নত্য বিধান, সত্য বিধান জানেন না, ফলে তারা ভুল করে বসেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত বানানের নিয়ম সম্পর্কেও আমাদের অজ্ঞতা রয়েছে। ফলে বাংলা বানানের ক্ষেত্রে চলছে এক ধরনের স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা কি? স্বেচ্ছাচারিতা বলতে আমরা কি বুঝি? নিজের নিজের ইচ্ছাকে ইচ্ছা মতো কাজ প্রাধান্য করা, দেওয়া। নিয়ম নীতি তোয়াক্কা না করে।
কাউকে তোয়াক্কা না করে নিয়মিত তোয়াক্কা না করে কেউ যদি নিজের মতো বানান লিখতে শুরু করে সেটা এক ধরনের স্বেচ্ছাচারিতা হবে। এখন এই জন্য এই বাংলা একাডেমিকে একটা রাষ্ট্রীয় অথরিটি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের পিছনে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, সরকার তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে এই বুদ্ধিজীবী পণ্ডিত লোকগুলোকে রেখেছেন একটাই কারণ, যাতে কেউ স্বেচ্ছাচারী না হয়ে উঠতে পারে। বাংলা একাডেমিকে বলে দেওয়া হয়েছে আপনারা নিয়ন্ত্রণ করবেন বাংলা ভাষার ব্যবহার শুদ্ধভাবে হচ্ছে কিনা, শুদ্ধ প্রয়োগ হচ্ছে কিনা, অপপ্রয়োগ যেন না হয়, এই দায়িত্বটা বাংলা একাডেমিকে দেওয়া হয়েছে। সুতরাং বাংলা একাডেমি যেই বানানটা তৈরি করে দিয়েছে আমরা সেই বানানটাই কিন্তু ফলো করছি। এবং 1936 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতি নিয়ে আমরা দেশ ভাগ করে ফেলেছি, দেশ স্বাধীন করে ফেলেছি, বানান কিন্তু আর সংস্কার হয় নাই। বানান সংস্কার হলো কবে? 78 সালে প্রথম টেক্সট বুক বোর্ড একটা বানান তৈরি করেছিল, সেটা খানিকটা সংস্কার আমরা বলবো, ওইটাও মানে সবার জন্য না। বাংলা একাডেমিকে প্রথম 88 সালে বলা হয়েছিল সর্বস্তরে বাংলা প্রবর্তনের জন্য আপনারা ব্যবস্থা নেন, তখন বাংলা একাডেমি একটু চেষ্টা করেছিল, সেটাও কার্যকরী হয় নাই। 1998 সালে 78, 88, 98 খেয়াল করো, যখন তোমাদের জন্ম হয়নি, 1998 সালে সর্বশেষ বাংলা একাডেমি একটা বানানের ফর্মুলা দিয়েছে, একটা অর্থোগ্রাফি তৈরি করেছে, বানান রীতি তৈরি করেছে, যেই বানান রীতি আমরা এখন ফলো করছি। এবং বাংলা একাডেমি বলে দিয়েছে সরকারি নির্দেশ যে যারা পত্রিকা বের করেন, দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, যারা টিভি মিডিয়া চালান, যারা রেডিও চালান, প্রত্যেকেরই একটা কমন বানান থাকতে হবে, সেই বানানের বাইরে কেউ ব্যবহার করতে পারবেন না। সেই দিন থেকে স্বেচ্ছাচারিতা দূর হয়ে গেছে, কেউ আর নিজের মতো বানান লিখতে পারে না। তুমি এখন বানান লিখলে ফট করে ওটা বাংলা একাডেমি ধরে বলবে যে তুমি ভুল করছো না শুদ্ধ করছো। সুতরাং স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ নাই। বাংলা একাডেমির প্রমিত বানান রীতিটা আমাদের ফলো করতে হবে। প্রমিত বানান কথাটা মানে কি? প্রমিত কথাটা বলো, প্রমিত বলতে আমরা কি বুঝি? প্রমাণ, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, গুড। প্রমিত ইংরেজিতে যেটা আমরা স্ট্যান্ডার্ড বলি, স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বাংলায় হচ্ছে প্রমিত। মানে উল্টা পাল্টা না, একটা স্ট্যান্ডার্ড থেকে মেনে আমাদের বানানটা লিখতে হবে। সবাই যাতে একটা স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলে, উচ্চারণটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকবে, বানানটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকবে। বাংলা ভাষায় আমি আগে বললাম একটু আগে অনেকগুলো উপভাষা আছে, কিন্তু মান বাংলা একটাই, স্ট্যান্ডার্ড ভাষাতে একটাই, যেটাতে আমরা টিভিতে খবর পড়তে দেখি, আমরা শুনি যে খবর পড়া হচ্ছে রেডিওতে এবং টিভিতে। রেডিও মানে সব রেডিও না, FM রেডিও না, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের রাষ্ট্রীয় দায়িত্ব, তারা শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করে, ভুল বানান তারা পরিহার করার চেষ্টা করে। সুতরাং বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার যদি তুমি দেখো এবং শোনো, তাহলে ভুল বানান দেখবে না, ভুল উচ্চারণ শুনবে না। এই দুইটা জায়গায় একটা মোটামুটি অথরিটি আছে। আর কোথাও কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না, কারণ আজকাল প্রচুর বিকৃত হচ্ছে সব জায়গায়। সুতরাং এই দুইটা জায়গায় ফলো করলে আমরা হয়তো শুদ্ধ বানান এবং শুদ্ধ উচ্চারণ দেখতে এবং শুনতে পাবো। তাহলে এই জিনিসগুলো আমাদের মানতে হয়। তাহলে স্বেচ্ছাচারিতা করার সুযোগ নাই, বাংলা একাডেমি ধরে বলবে। এখন বাংলা একাডেমি 98 সালে যে বানান রীতি দিয়েছে, সেই বানান রীতিতেই তোমার হাতে যে বাংলা বই, এই বইটা লেখা হয়েছে। এখন সমস্ত পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে ওই রীতিটাকে ফলো করে, সমস্ত পত্রিকাওয়ালারা পত্রিকা লিখছে ওই বানান রীতি ফলো করে, টিভি রেডিও সবাই কিন্তু সেই বানান রীতিটা ফলো করে। তো বানানের ক্ষেত্রে কিছু অশুদ্ধ বানান এখানে নমুনা আমি দিয়েছি, দেখো, আশিস, আয়রন, পোস্টমাস্টার, স্টেশন, বুদ্ধিজীবী, শ্রদ্ধাঞ্জলি, দায়িত্ব, সজল, এই বানানগুলো আমরা প্রায় সময় ভুল করি। তাহলে শুদ্ধ বানান কি? আশিস, আয়রন, পোস্টমাস্টার, স্টেশন, বুদ্ধিজীবী, শ্রদ্ধাঞ্জলি, দায়িত্ব, সজল, এই বানানগুলো খেয়াল করলে আমরা দেখবো যে কোথায় কোথায় আমরা ভুলগুলো করি। বাংলা বানান শেখার গোটা 40 নিয়ম আমি তোমাদেরকে স্লাইড আকারে দিয়ে দিতে পারি, তোমাদের গ্রুপে তোমরা হয়তো পেয়ে যাবা। আজকে তো আমি জাস্ট মানে ফাউন্ডেশনটা বললাম, নিয়মগুলো এখানে আছে একসাথে, তোমরা চাইলে আমি স্লাইড আকারে দিয়ে দিতে পারি। তোমরা কি দিতে বলো? প্রয়োজন হবে? জি স্যার, আপনি দিয়ে দিলে আমরা পড়ে নিব। ওকে, আমি এটা স্লাইড করে তোমাদের গ্রুপে দিয়ে দিব না, HIJ এর গ্রুপে। হ্যাঁ, আচ্ছা, তাদের সময় বোধহয় শেষ হয়ে গেছে, কটা বাজে? হ্যাঁ, সময় শেষ।